আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH ইচ্ছে পূরণের বছর মনে হচ্ছে এবার 2026টা ইচ্ছে পূরণের বছর। 2026 বাংলার মানুষ একটা স্বপ্ন দেখেছিল যে এবার পাল্টে দেবে, পাল্টানো দরকার এবার, এবং তাই তৃণমূল সরকার না অন্য যে কোনো সরকার আসুক কিন্তু এবার পাল্টে দিতে হবে। পাল্টে গেল। বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল যে রোহিঙ্গারা নয়, রাষ্ট্রবাদীরা এবার সরকার চালাবে, রাষ্ট্রবাদীরাই এবার সরকার চালাচ্ছে। বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল যে মেট্রো থেকে বিভিন্ন কাজ যেগুলো আটকে রয়েছে সেই কাজগুলো ত্বরান্বিত হবে, একেবারে ভূতের রাজার বরের মতন কাজগুলো ত্বরান্বিত শুধু হচ্ছে না, 7,000 8,000 কোটি টাকার জমে থাকা কাজ সেগুলো হুস হুস করে বেরোতে শুরু করছে। এবং বাংলার মানুষ চেয়েছিল একটা বুলডোজার বাবা এই বাংলায় আসুক। বাংলার মানুষ বুলডোজার বাবাও পেয়ে গেল, বুলডোজার দাদা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নির্দেশ দেওয়ার 2 ঘন্টার মধ্যে বুলডোজার চলতে শুরু করলো তিলজলাতে, এবং সেটা দিয়ে আজকের জবাব চায় বাংলা শুরু করব। বুলডোজার বাবা বাংলাতে এবার, বুলডোজার দাদা এবার ব্রেকিং নিউজটা দেখবো। বুলডোজার দাদা এবার শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী নির্দেশ, বুলডোজার চালানোর নির্দেশ দেওয়ার 2 ঘন্টার মধ্যে বাংলায় যোগী রাজ্যের ধাঁচে এবার বুলডোজার অভিযান। বাংলায় এবার বুলডোজার দাদা শুভেন্দু অধিকারীর নির্দেশ। তিলজলায় অবৈধ নির্মাণ ভাঙা হলো বুলডোজার দিয়ে। অবৈধ নির্মাণ যেগুলোকে ফিরহাদ হাকিম লালন পালন করেছিল এই কলকাতা শহরে, ফিরহাদ হাকিমের সেই সমস্ত অবৈধ সাম্রাজ্য যেগুলোতে কাটমানি নিয়ে সাম্রাজ্য বিস্তার করতে সাহায্য করা হয়েছিল, সব এবার বুলডোজার দাদা শুভেন্দু অধিকারীর নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে। তিলজলায় চলছে অবৈধ নির্মাণে বুলডোজার। একবার ফুল ফর্মে দেখে নেব বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ, যেখানে 2 জন মারা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন, আজকে প্রেস কনফারেন্স করে নির্দেশ দিয়েছিলেন যে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। সব মিলিয়ে দেখানোর চেষ্টা করব, আরো মোট 2টি বুলডোজার এসেছে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই কিন্তু তপসিয়ায় এই যে কারখানা, সেই কারখানায় গতকালকে আগুন লেগেছিল, আগুন লেগে 2 জনের মৃত্যু হয়েছে, এবং তার ফলেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নিজে প্রেস কনফারেন্স করেছিলেন যে একদিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন এই যে কারখানা, এবং নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের পরে 2 ঘন্টার মধ্যেই তপসিয়ায় বুলডোজার চলে এসেছে। ये तो मुझे जहाँ तक के मालूम है कि शायद इलीगल तो नहीं बोलेंगे सर, अपनी जमीन पे बनाया है इन लोगों ने, मगर ये है कि शायद सैंक्शन प्लान है, शायद सैंक्शन प्लान नहीं है। आई रियली डोंट नो द फैक्ट्स बिकॉज माई सन इन लॉ वो अरेस्ट किया हुआ है, उनके भाई भी नहीं है। যে বাড়িটিতে আগুন লেগেছিল সেখানে বুলডোজার দিয়ে ভাঙা শুরু হলো। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমরা, বুলডোজার দিয়ে এই মুহূর্তে ভাঙা শুরু হলো এই তিলজলায় যেখানে আগুন লেগেছিল সেই বাড়িটির সামনের অংশ ভেঙে দিল। এই মুহূর্তে বুলডোজার দিয়ে ভাঙা শুরু হলো, সরাসরি দেখাচ্ছি, দেখো বুলডোজার দিয়ে ভাঙা শুরু হলো এই মুহূর্তে। বুলডোজার দিয়ে এই যে বেআইনি বিল্ডিং, এই বেআইনি বিল্ডিং এ গতকালকে আগুন লেগেছিল, 2 জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী স্ট্রিক্ট অর্ডার দিয়েছিলেন, তার 2 ঘন্টার মধ্যে এই মুহূর্তে বুলডোজার দিয়ে শহরে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। এটাই নতুন বাংলা। শুধুমাত্র তোষণ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম কোনোদিন বুলডোজার চালানোর নির্দেশ দেননি। বুলডোজার চালালে ভোট ব্যাংক কমে যাবে, ভোট ব্যাংক আর ভোট দেবে না। বুলডোজার চালালে নাকি
মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুধেল গাই বলতেন, আমি জানি না মানুষকে কিভাবে গাইয়ের সাথে তুলনা করা হয়, তো দুধেল গাইরা নাকি খেপে যেতে পারে। এই প্রথম আইনের শাসন আমরা দেখতে পাচ্ছি বাংলায়, দেখতে পাচ্ছি বুলডোজার বাবাকে, বুলডোজার দাদা বলা যায়, কারণ আমাদের কাছে দিদি দাদা এই সমস্ত। একবার অগ্নিমিত্রা পাল তিলজলায় রয়েছেন, একবার শুনবো পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমরা জিরো টলারেন্স টু করাপশন এবং এই ইলিগাল অ্যাক্টিভিটি, ইলিগাল বাড়ি যেগুলো বানানো হয়েছে, এগুলো বানাতে দেওয়ার পারমিশন দেওয়া উচিত হয়। আজকে দুটো মানুষ কালকে মারা গেল, এই বাড়িটা যদি না বানানো হতো তাহলে হয়তো তারা বেঁচে থাকতো। আমরা কি জবাব দেব এই দুটো মানুষের পরিবারকে? পূর্বতন সরকারের ভুলের জন্য কি এই পরিণতি? অ্যাবসলিউটলি। আজকে এই বাড়িটি যদি ধরেও নিই যে লেফট ফ্রন্ট সময়ে তৈরি হয়েছিল, তাহলে এই সরকার 15টা বছর কি করছিলেন? এতগুলো বছর অনেক সময় পেয়েছিলেন দেখার যে কোন বাড়িটা ইলিগাল আর কোন বাড়িটা লিগাল। বর্তমান টেবিলের তলায় ডিল হয়ে গেছে, কোটি কোটি টাকার ঘুষ পেয়ে আজকে এই ধরনের বিল্ডিংগুলো করতে দেওয়া হয়েছে। করতে দেওয়ার পরে সেগুলোকে ফ্লারিশ করতে দেওয়া হয়েছে। এগুলো আমরা করতে দেব না। বর্তমান মেয়রকে কি এই বিষয়ে কিছু চিঠি দিয়ে জানতে? শুধু বর্তমান মেয়র নয়, প্রত্যেকটি মেয়রকে চিঠি দেওয়া হবে আমার ডিপার্টমেন্ট থেকে। কতগুলো ইলিগাল বেআইনি বাড়ি আপনার নলেজে আছে তার উত্তর দিন। কেন আপনারা কোনো অ্যাকশন নেননি সেটারও উত্তর দিন। কটা বাড়ি ভেঙে দেওয়া হবে? অগ্নিমিত্রা পল এই মুহূর্তে বললেন যে যেখানে যেখানে অবৈধ নির্মাণ হবে সেখানে সেখানে বুলডোজার চলবে। এটাই সাধারণ হওয়া উচিত, এটাই তো প্রসেস হওয়া উচিত। এবং শুধু তাই নয়, এই রোহিঙ্গা কলোনিগুলোতে কেন বুলডোজার চলেনি তৃণমূল আমলে, এটা বাংলার মানুষ জানতে চাইছিল। রোহিঙ্গা কলোনি তৈরি হয়ে যাবে, মাসুদ কলোনির মতন বিভিন্ন কলোনি, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা থাকবে, পুলিশ জানবে, রিপাবলিক দেখানোর পরেও অ্যাকশন হবে না। এটা তো চলতে পারে না। বুলডোজার তিল জ্বালাতে চলেছে। অবৈধ নির্মাণ যেখানে যেখানে হবে সেগুলো যোগী মডেলে, শুভেন্দু মডেলে বুলডোজার চালিয়ে সরিয়ে দেওয়া হবে। আমার তো এখন মনে হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একটা মজার ছবি খুব ভাইরাল হয়েছে। দুজনে হাসছিলেন, ফিসফিস করে কোনো একটা দুষ্টুমির কথার মতন কিছু একটা কথা আলোচনা হচ্ছিল। আমার তো এখন মনে হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা বোধহয় শুভেন্দু অধিকারীকে বলছিলেন যে এবার তুমিও কি বুলডোজার প্ল্যান শুরু করবে। শুভেন্দু অধিকারী বোধহয় বলেছিলেন হ্যাঁ, এবং তারপর হিমন্ত বিশ্ব শর্মা বোধহয় ওটা শুনে হাসতে হাসতে বলেছিল কাদের এবার দুঃস্বপ্নের দিন শুরু হয় সেটাই দেখার। আপনারা বলুন তো কমেন্ট করে। একদিকে হিমন্ত বিশ্ব শর্মা, তার বুলডোজার বাবা বা মামা হওয়া, ওদিকে যোগী আদিত্যনাথের বুলডোজার বাবা হওয়া, আর বাংলা পেল বুলডোজার দাদা। ফুল ফ্রেমে দেখাবো। সংবাদ সংস্থা এএনআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তারা আজ গোটা দেশে এই ছবি ভাইরাল করে দিচ্ছে। বাংলাতেও যোগী মডেল বা হিমন্ত মডেলে, শুভেন্দু মডেলে শুরু হলো বুলডোজার অ্যাকশন। ভালো করে দেখুন। আমি সন্ধ্যাবেলার ছবি দেখাবো যেখানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। বুলডোজার তিলজলায় শুধু নয়, নৈহাটিতে, বর্ধমানে বিভিন্ন জায়গায় এই বুলডোজার চলেছে। এবং এই বুলডোজার, আমি পিসিআরকে বলবো এই টানা এই ছবিটা রাখতে। এই ছবিটা মনে করিয়ে দিচ্ছে আমাদের তোষণহীন আইনের শাসন কাকে বলে। বারবার করে এই সমস্ত কিছুকে আসলে নর্মালাইজ করেছে ফিরহাদ হাকিমের প্রশাসন। ফিরহাদ হাকিম কি পারতেন না এখানে বুলডোজার চালাতে? পারতেন। ফিরহাদ হাকিম চালাতে দেননি। আপনি বলুন তো, অবৈধ নির্মাণ, আমি আমার প্রতিনিধিকে জিজ্ঞেস করছিলাম যে এক একটা বাড়ির মাঝে গ্যাপ কতটা রয়েছে। বলছে এক হাতও গ্যাপ নেই। এক হাত, এরমভাবে এক হাত রাখলে যেটুকু গ্যাপ থাকে তার থেকেও ছোট। এই হচ্ছে অবস্থা। অরিন্দম ভট্টাচার্য কি বলবেন? মানে হিমন্ত বিশ্ব শর্মা মডেল,
যোগী আদিত্যনাথ মডেলের পর এবার শুভেন্দু অধিকারীর বুলডোজার দাদা মডেল। বাংলা এবার বুলডোজার দাদাকে পেল বোধহয়। আমি আর তৃণমূল নিয়ে আলোচনা করতে চাই না। আমাকে অধ্যাপক ঝন্টুদা খুব ভালো বলেছেন এটা। অনেক বামপন্থী নেতা, অনেক কংগ্রেস নেতা বলে, কালকেই আমাকে একটা জায়গায় বলল যে তোলাবাজ সরকার থেকে বুলডোজার সরকার এলো। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। মানুষ এই বুলডোজারকে বেছে নিয়েছে। অবৈধ নির্মাণ, অবৈধ অনুপ্রবেশ, অবৈধ নয়াঞ্জলি ভরা, অবৈধভাবে পরিবেশ কর্মী, মানবাধিকার কর্মীর নামে কতগুলো নকশাল মাওবাদকে প্রসারিত করার নামে সর্দার সরোবর ড্যামকে আটকানো, বা কোনো একটা জায়গায় ব্রিজ তৈরিতে বাধা দিয়ে জঙ্গলে কতগুলো কিষাণজি, আকাশজি, বাতাসজিকে রেখে দেওয়া, বা শহরের কোনায় গড়িয়াতে বেলাকে ধরতে পারা 60 বছর বাদে, এইগুলো আমরা বলি মানুষ চেয়েছে এই অন্ধকার কানাগলিগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে। এবং আমি অবাক লাগছে, মানে পুরসভারও, কলকাতা পুরসভাও বাধা দিল না এবার। শুভেন্দু অধিকারী, আমার মনে আছে এই অ্যাকশন শুরু হয়েছিল 5:30 থেকে। শুভেন্দু অধিকারীর মোটামুটি প্রেস কনফারেন্স, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করেছিলেন 3:30-তে। 2 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ, যারা পুরো নগর নিগমের আধিকারিক রয়েছেন, তারা সবাই 2 ঘন্টার মধ্যে বুলডোজার অ্যাকশন শুরু করে দিল, অসম্ভব প্রোঅ্যাক্টিভলি। একবার মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন, এবং তারপর একদম তারই নির্দেশে যে বুলডোজার অ্যাকশন এবার বিভিন্ন জায়গায় শুরু হবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে। একবার শুনুন। আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি, এবং সিএসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য। এবং তার ঠিক পরেই আবার আমি ছবিটা চালাতে বলবো। একদিকে অনেকে বলছেন নতুন হিন্দু হৃদয় সম্রাট, বাংলায় হিন্দু হৃদয় সম্রাট বা বুলডোজার দাদা একদিকে বিজয় মিছিল করছেন, ভবানীপুরে বিজয় মিছিল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর অন্যদিকে অ্যাকশন শুরু হয়ে গেছে। মিছিল, রাজনীতি, ধর্মাচরণ, এই সমস্ত কিছু নিজের মতন হবে এই বাংলায়, কিন্তু অ্যাকশনও চলতে থাকবে। কারণ এবার রোহিঙ্গা মডেলে বাংলায় সরকার চলবে না, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মডেলে এই বাংলায় সরকার চলবে। এবং নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন গণতন্ত্রকে সম্মান কি করে দিতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানেন। আমার কেন যেন আজকে বারবার মনে হচ্ছিল নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রীর দেখানো পথেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রথমবার যখন আইন প্রণয়নের জন্য মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় ঢুকলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন বিধানসভার মূল ফটক এবং সেই সিঁড়িগুলো। এই সিঁড়িতে একটা সময় জ্যোতি বসু দাঁড়িয়েছেন, এই সিঁড়িতে বিধানচন্দ্র রায় দাঁড়িয়েছেন, এই সিঁড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ও দাঁড়িয়েছেন, এবং এই সিঁড়ি অনেক কিছুর সাক্ষী। একদম সাষ্টাঙ্গে প্রণাম করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় পা রাখলেন। ঠিক এভাবেই 2014 সালে পার্লামেন্টে পা রাখার আগে আমাদের মনে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক একইভাবে এভাবে সাষ্টাঙ্গে প্রণাম করে পা রেখেছিলেন ভারতের সংসদ ভবনে, গণতন্ত্রের পীঠস্থানে। দুটো ছবি। 2014 সালে নরেন্দ্র মোদী মাথা নত করে বিধানসভায় পা রেখেছিলেন, মাফ করবেন, লোকসভায় পা রেখেছিলেন, এবং
শুভেন্দু অধিকারী 2026 সালে মাথা নত করে বিধানসভায় পা রাখলেন। এবং এই দুটো ছবির পাশাপাশি আমার মনে পড়ে যাচ্ছে, কিন্তু আমি কুণ্ঠাবোধ করছি এই ছবিটা চালাতে, কারণ আমি চাই না মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু হারানোর পরে গ্লানি বোধে জর্জরিত হয়ে যান এই মুহূর্তে। আমি চাই না একদিকে শুভেন্দু অধিকারীর এই ছবিটা, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবিটা, যেখানে বিধানসভা ভাঙচুর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবিটা আমি চাই না চালাতে। কিন্তু এটাও মনে করিয়ে দিলাম, আমি বাকিদের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন, পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য যে মন্ত্রক, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে মন্ত্রক, মাদ্রাসা শিক্ষার যে মন্ত্রক, সেই মন্ত্রকের গুরু দায়িত্ব পালন করছেন ক্ষুদিরাম দা। একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষদের প্রতিনিধি যাকে বলে, স্ত্রী আশাকর্মী, নিজে স্কুলের একজন শিক্ষক, বাঁকুড়ার প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসে আজ চোখে চোখ রেখে সমস্ত শহুরে বাবুদেরকে বলছে, যারা এই মাকুলার সেকুলার লবির, যে তোমাদের রোল মডেল আমি। আসলে ক্ষুদিরাম টুডু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ক্ষুদিরাম দা, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আপনি এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমি আপনার কাছে যাওয়ার আগে প্রথমে আপনার ডিপার্টমেন্ট যে বড় বড় জিনিসগুলো করেছে তার একটি ব্রেকিং নিউজ আমি নিয়ে নিতে চাই। আমি একবার মাদ্রাসা নিয়ে যে ব্রেকিং নিউজটা আমরা পেয়েছি, সেই ব্রেকিং নিউজটা প্রথমে নিয়ে নিতে চাই, এবং আমি পিসিআরকে বলবো সেই ব্রেকিং নিউজটা চালাতে। রাজ্যে বেআইনি মাদ্রাসা থাকলেই তা বন্ধ করে দেওয়া হবে, দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন রাজ্যের নতুন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ভবিষ্যতে যাতে বেআইনি মাদ্রাসা তৈরি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে আধিকারিকদের। রাজ্যে বেআইনি মাদ্রাসা থাকলেই তা বন্ধ করে দেওয়া হবে, বড় সিদ্ধান্ত। দায়িত্ব গ্রহণের পর বড় সিদ্ধান্ত নিলেন ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম দা, প্রথমে আমাকে এটা বলুন যে আপনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, এটা হজম করতেই তো অনেকটা সময় কেটে যাচ্ছে, আর তারপর দায়িত্ব নেওয়ার পরেই আপনি রিপাবলিককে বড় কথা বলে দিচ্ছেন বেআইনি মাদ্রাসা বন্ধ করে দেবেন। একটু বলুন না। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি দাদা, বলুন। দেখুন, যেটা হচ্ছে আমাদের সরকার এবং আমাদের চিফ মিনিস্টার অনারেবল শুভেন্দু অধিকারী, তিনি বলে দিয়েছেন যে বেআইনি যত আছে সমস্ত বুলডোজার দিয়ে আমরা উত্তরপ্রদেশের মতো আমরা ওই মডেলে আমাদের রাজ্য চলবে, অর্থাৎ গুজরাট মডেল। এখানে পশ্চিম বাংলায় আমরা যত দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমরা যথোচিতভাবে আমরা ব্যবস্থা নেব, এটাই আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জিং বিষয়। এবং সেই জন্যে যত অবৈধ মাদ্রাসা বলুন, ফেক এসটি সার্টিফিকেট বলুন, সমস্ত কিছু আমরা একবারে তদন্ত করে আমরা নির্মূল করে দেব। তাহলে ক্ষুদিরাম দা, প্রথমত আপনাকে অনেকে বলছেন যে আপনি কি করে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হন। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী বরাবর আমরা দেখেছি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হিসেবে। আপনাকে অনেকে তো এটাই হজম করতে পারছে না যে আপনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী প্রথমত রাজ্যের। হ্যাঁ, দেখুন, সরকার আমাকে, অর্থাৎ দল আমাকে দায়িত্ব দিয়েছে, এবং সেই দলের দায়িত্ব পালন করতে গিয়ে নিশ্চয়ই আপনারা জানেন যে সংখ্যালঘু দপ্তরকে সংখ্যালঘুই হতে হবে তার কোনো মানে নেই। যে কোনো একজন শিক্ষিত মানুষ, অর্থাৎ আমাকে চিফ মিনিস্টার বুঝেছেন যে একজন শিক্ষক হিসেবে ক্ষুদিরাম টুডু তিনি এই দপ্তর সামলাতে পারবেন। আমার উপর তার বিশ্বাস আছে। আমি তার এই বিশ্বাসকে পাথেয় করে আগামী দিনে এই সংখ্যালঘু দপ্তর খুব সুন্দরভাবে চলবে, এবং যেভাবে ওই সংখ্যালঘু দপ্তরের উপর যে বদনাম আছে সেই বদনাম ঘুচিয়ে আমি এই দপ্তরের সুনাম
প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার কাজ। মাস্টারমশাই, আমি সাংবাদিকতা যতদিন করছি ততদিন খারিজি মাদ্রাসা একটা ভয়ঙ্কর শব্দ হয়ে গেছে বাংলায়। আপনি যে চেয়ারটায় বসে রয়েছেন সেই চেয়ারটা ভয়ঙ্কর একটি চেয়ার, এবং আমার মনে আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একসময় খারিজি মাদ্রাসা বন্ধ করার কথা বলেছিলেন, এবং তারপর বাকিটা ইতিহাস। উনি তো করতে পারেনি, ওর দলের মধ্যে থেকেই ওনাকে একঘরে করে দেওয়া হয়েছিল। খারিজি মাদ্রাসা নিয়ে আপনি বলছেন, বা বেআইনি মাদ্রাসা নিয়ে আপনি বলছেন বড় অ্যাকশন হবে, এবং সেই অ্যাকশন টেকেন রিপোর্টও আপনি মন্ত্রী হিসেবে নেবেন। অবশ্যই নেব, অবশ্যই নেওয়া হবে, কোনো সন্দেহ নেই। আগামী দিনে আপনারা তার প্রমাণ পাবেন। এটা আমার কাছে চ্যালেঞ্জ, এবং আমার উপর অনারেবল চিফ মিনিস্টার আস্থা রেখেছেন। সেই আস্থা আমি জনগণের সামনে আমি দেখিয়ে দেব যে ক্ষুদিরাম টুডু সমস্ত অবৈধ মাদ্রাসা এবং সমস্ত ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করে দিয়েছে, এবং যারা এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছে দপ্তরে বা যারা এডুকেশন নিচ্ছে তাদেরকেও আমি বহিষ্কার করে দেবো। এটা আমার কাছে আমি চ্যালেঞ্জ আপনাদের কাছে এই স্টুডিওর মাধ্যমে আমি সকল মানে পশ্চিমবাংলাবাসীকে আমি জানাচ্ছি। ক্ষুদিরাম বাবু, প্রচুর মানুষ আপনাকে দেখছে এই মুহূর্তে, প্রচুর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের বহু মানুষজন, ওবিসি কমিউনিটির বহু মানুষজন আপনাকে দেখছে। অনেকে আপনাকে নিয়ে অনেক আশায় বুক বাঁধছে, কারণ আপনি আরেকটা যে কথা বলেছেন সেটাও আমি ব্রেকিং নিউজ হিসেবে নিতে চাই। আমি পিসিআরকে বলবো, মুড়িমুড়কির মতো ফেক এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তৃণমূল আমলে। নতুন সরকারের প্রথম কাজ হবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যত ফেক এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট দিয়েছে সেই সব সার্টিফিকেট বাতিল করে নতুনভাবে সার্টিফিকেট ইস্যু করা। দায়িত্ব নিয়েই জানালেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম বাবু, বিরাট কথা বলছেন আপনি, বিরাট কথা বলছেন। ওবিসি এসসি এসটি এত সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে আপনি বলছেন ব্যাপক দুর্নীতি হয়েছে, মুড়িমুড়কির মতন সার্টিফিকেট দেওয়া হয়েছে। একটু যদি বিস্তারিত বলেন। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ওখানে একজন মেডিকেল স্টুডেন্ট, সেখানে কি যাই হোক আমি টাইটেলটা আপনাকে বলছি, কোলে বাঁকুড়া মেডিকেল কলেজে তিনি ছাত্রী ছিলেন, তাকে হাইকোর্টের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে। এইরকম বিভিন্ন কলেজে বিভিন্ন স্কুলগুলোতে যারা কলেজগুলোতে ভর্তি হয়েছে সেই লিস্টটা যদি দেখতে পান, কি আজকে আমার দপ্তরে সেখানে আদিবাসী কল্যাণ সমিতির বহু মানুষ এসেছিল যে এই ফেক কিছু যারা ওই WBP পরীক্ষা হয়েছে এই সরকারে বিগত সরকারে, সেই লিস্টগুলো আমার কাছে এসছে। আমি আমার অফিসের আধিকারিকদেরকে আমি সেই পেপারসগুলো দিয়েছি, এবং আমি ওনাদেরকে বলেছি আপনারা তদন্ত করে এইগুলো বের করুন এবং তাদেরকে বহিষ্কার করার ব্যবস্থা করুন। ওবিসি নিয়ে আমি এর আগেও আমি নিজেও বিতর্ক করেছি, ক্ষুদিরামবাবু আপনিও জানেন, আপনিও প্রতিক্রিয়া দিয়েছেন এর আগে। ওবিসি নিয়ে গোটা বাংলায় একটা ভয়ঙ্কর বিতর্ক আছে। মূলত একটি সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস ওবিসির প্রচুর সার্টিফিকেট ইস্যু করেছে হিন্দুদেরকে বঞ্চিত করে, পিছিয়ে পড়া হিন্দুদেরকে, দলিতদেরকে বঞ্চিত করে। প্রকৃত যারা ওবিসি তাদেরকে ওবিসি করতে হবে, যারা প্রকৃতপক্ষে ফেক তাদেরকে বাছাই করে বের করে দিতে হবে। এটা আমি সরকারের অর্থাৎ আমাদের আধিকারিককে আমি এটা নির্দেশ দিয়েছি, এবং আগামী দিনে আমার এই নির্দেশ মেনে তারা কাজ করবে। অর্থাৎ আপনি বলছেন যে এবার যারা মিথ্যে মিথ্যে নাম ভারিয়ে বা পদবি ভারিয়ে যে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটগুলো পেয়েছে, রিজার্ভেশনের সার্টিফিকেট বা সুযোগ সুবিধা পাচ্ছে, সেখানেও এবার আপনি বলছেন ইনভেস্টিগেশন শুরু হবে, এবং এটা আপনার দপ্তর নয় আরো বৃহৎ আকারে হতে পারে। অবশ্যই হবে, এবং যে অফিসাররা এইগুলো অনুমোদন দিয়েছে তাদেরও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষুদিরামবাবু, এটার সংখ্যা কত হতে পারে? আপনি বলছেন মুড়িমুড়কির মতন নাকি সার্টিফিকেট বিলি করা হয়েছে। আপনাদের বাঁকুড়া, বীরভূম, রাঢ়বঙ্গের অনেক মানুষজন রয়েছেন যারা পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে আসেন। এটার সংখ্যাটা কত হতে পারে? মানে কেন আপনি বলছেন এটাই আমার প্রথম কাজ হওয়া উচিত?
আমি বিশেষ করে আপনার এই 24 পরগনা, হ্যাঁ, নদিয়া, এই সব অঞ্চলে বেশি পরিমাণে আপনার ফেক এসটি সার্টিফিকেট বিক্রি হয়েছে। এটা আপনার ওই পাড়ায় সমাধান, দুয়ারে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকারের সময় প্রচুর পরিমাণে ফেক এসটি সার্টিফিকেট তৈরি করে দেওয়া হয়েছে। এই জন্য এত বেশি সংখ্যক মানুষ, কারণ আমরা যখন কলেজের লিস্ট বেরোচ্ছে, অ্যাডমিশনের লিস্ট বেরোচ্ছে, যখন চাকরির পরীক্ষার রেজাল্টের সিট বেরোচ্ছে, সেই টাইটেলগুলো যদি আপনি দেখেন, আমরা তো কিছুদিন আগে ব্যানার্জি টাইটেল, তিনিও না এএসটি, সাউ শর্মা, যেগুলো আমরা এই টাইটেলগুলো কোনোদিনও কেউ বিশ্বাস করছে না। আধিকারিকরা পর্যন্ত তারাও বলছে, অন্যান্য ডিপার্টমেন্টের আধিকারিকরা তারাও বলছে এই ধরনের টাইটেলের লোক তো আদিবাসী নয়। হ্যাঁ, তো এই টাইটেলগুলো দেখে আমাদের সন্দেহ হয়েছে এবং তার জন্যে আজকে তদন্ত হওয়া প্রয়োজন আছে। হ্যাঁ, সেই বিষয়গুলো আমি বারবার আমি সবাইকে বলেছি, আপনারা সঠিকভাবে তদন্ত করুন, দেখবেন অনেক ফেক এসটি সার্টিফিকেট বেরিয়ে যাবে। আরেকটা শেষ প্রশ্ন আমার, ক্ষুদিরাম বাবু, ইমাম মুয়াজ্জেমদের ভাতার ক্ষেত্রে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পোর্টালে সঠিক ডকুমেন্ট আপলোড করে, নিজের প্রমাণ আপলোড করে তবে এই ভাতা পাওয়া যাবে। যে কেউ ইমাম মুয়াজ্জেম হিসেবে পরিচয় দিলেই সেই ভাতা পাবে না এবার থেকে। এই ব্যাপারে আপনার কাছে কি কোনো নির্দিষ্ট নির্দেশিকা আছে? না, সিএম সাহেব যেটা বলেছেন ওটাই ঠিক। আমরা পোর্টাল ছাড়া আমরা, কারণ ওনারা বিগত দিনে ইমামদের আমি শুনেছি যে ওনারা পোর্টালে আপলোড করতে চাননি, কিন্তু আমাদের এই সরকার যে নীতি নিয়েছে, আমরা পুরোহিত বলুন, মুয়াজ্জিম বলুন, সকলে, অর্থাৎ সরকারের বেনিফিশিয়ারি, অর্থাৎ সরকারের যে অর্থ যারাই ভোগ করবে সবাইয়ের KYC আপডেট এবং তারা পোর্টালের মাধ্যমে আসবে, সরকার তাদের ব্যবস্থা করবে। বেশ, অনেক ধন্যবাদ। ক্ষুদিরাম টুডু আমাদের সঙ্গে ছিলেন। গোটা বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেই অংশের মন্ত্রী তিনি। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য তাকে লড়তে হবে, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য লড়তে হবে এবং অবৈধ মাদ্রাসা সেটা নিয়েও তাকে অ্যাকশন মোডে আসতে হবে। ক্ষুদিরামবাবু, গোটা বাংলার চোখ কিন্তু আপনার দিকে। খুব ভালো করে আপনি কাজ করুন, আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন দাদা। ক্ষুদিরামবাবু আমাদের সঙ্গে ছিলেন। আমি এবার ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে একটা ছবি দেখাতে চাই। এটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। এখন বাজে রাত 8:25, মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারছে। আপনি বাজারে যান, মাছ, মাংস, ডিম এই সমস্ত কিছু নিশ্চয়ই পাওয়া যাচ্ছে। যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ছিল হিন্দুদের বাদ দিয়ে, সেগুলো দিব্যি নিশ্চয়ই রয়েছে। আপনারা বিভিন্ন ঘন্টায় ঘন্টায় যাদের প্রার্থনা করার প্রয়োজন হয় তারা নিশ্চয়ই প্রার্থনা করতে পারছে তো। মানে বিজেপি এসে সমস্ত গেল রব যে মমতা বন্দ্যোপাধ্যায় তুলতেন বা মাকু শেকুরা তুলতো, সেরকম কিছু হয়নি তো। আরেকটা জিনিসও হয়নি, এই গর্গ চট্টোপাধ্যায় বাংলাকে উস্কানোর জন্য, আমি জানি না জামাতের টাকা পেয়েছে কিনা গর্গ চ্যাটার্জি, সেটা নিয়ে তদন্ত হয়তো হবে, আজ না হয় কাল হবে। এই গর্গ চ্যাটার্জিরা বলতো যে বিজেপি এসে গেলে নাকি হিন্দি আগ্রাসন শুরু হবে, সবাইকে হিন্দিতে কথা বলতে হবে, বাংলা বললে নাকি মারা হবে। আজকে অদ্ভুতভাবে আমি দেখলাম বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। এই কালচারাল ডাইভার্সিটি বা সাংস্কৃতিক যে সৌন্দর্য, সেটা এবার দেখুন। সংস্কৃত ভাষায় শপথ নিলেন এক বিধায়ক, বাংলায় শপথ নিলেন, সাঁওতালি ভাষায় শপথ নিলেন, রাজবংশী ভাষায় শপথ নিলেন, হিন্দিতে শপথ নিলেন এবং নেপালি ভাষাতেও শপথ নিলেন। শুনুন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও বলছি, কি মারাত্মকভাবে দেশকে এবং বাংলাকে ভাগ করার জন্য আপনারা বিদ্বেষ তৈরি করেছিলেন। দেখুন বিজেপি আমলে। डॉक्टर राजेश कुमार पश्चिम बंगे विधानसभायाः सदस्यत्वेन निर्वाचितः अस्मि। ईश्वरस्य नाम्ना
शपथम करोमि। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি भारत दिसम रिया संविधान चितान इन पूरा राजीनामा चितारे प्रतियों दहया इन दो भारत दिसम रिया যে বিধি মান্য ভারতের সংবিধানের ঠে মুই সচ্চিকার নিষ্ঠা আরোহ অনুগত হয়ে থাকি। মুই ভারতের সার্বভৌমত্ব আরোহ অখণ্ডতা রক্ষা করি। विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की भक्ति गर्दछु, भारतको सार्वभौमिकता एवं अखण्डताको रक्षा गर्नेछु अनि जुन कर्तव्य पालन गर्न लागिरहेको छु त्यो विश्वास र निष्ठापूर्वक पालन गर्नेछु। আমি সেই সমস্ত বিধায়ককে হাততালি দিয়ে কুর্নিশ জানিয়ে এই প্রোগ্রাম চালু রাখতে চাই। এটাই আমার বাংলা। বিজেপি কেন, কোনো দল আমার বাংলার সংস্কৃতিকে বদলাতে পারবে না। বিজেপি ভারতের দল, বিজেপি প্যালেস্তাইনের দল নয়। বিজেপি কোনোদিন প্যালেস্তাইন সিরিয়ার জন্য বাংলায় রাজনীতি করেনি, কিন্তু এই বাংলায় কিছু জন আছে যারা রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছিল, যারা রামকে চ্যালেঞ্জ করে দিয়েছিল। রামকে চ্যালেঞ্জ করো না। অটল বিহারী বাজপেয়ীর কথায় বিজেপিকে ঘেন্না করতে পারেন, ভারতকে আপনি হয়তো ঘেন্না করতে তাও পারেন, কিন্তু রামকে বা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করো না দাদা, নিপট যাওগে, ধুলোয় মিশে যাবে। এবং ঠিক এটাই হলো। আরেকটা ছবি আমি দেখাবো আপনাদের। মাছ খেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হবে না। আমি তৃণমূলের সমর্থকদেরও বলছি যারা লুকিয়ে লুকিয়ে এখন ময়ূককে দেখছেন, আমি আপনাদেরকেও বলছি, এই যে দেখুন বিধানসভায় আজকে ঢালাও মাছ, ভাত, ডাল, একটা আলু ফুলকপির তরকারি তার আয়োজন ছিল। বিধায়করা খাচ্ছিলেন, শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায় তারা খেতে খেতে গল্প করছিলেন এবং আমাদের প্রতিনিধি সে তখন ছবিটা তুলেছে। আমি তো বলবো যে আরেকটু ভালো মেনু করার কথা, কিন্তু আমার কাছে সূত্রের খবর আছে বিধানসভাতেও এই এলাহি ব্যাপারটা চলবে না। মানে রুই মাছ এবং কাতলা মাছ এটাতেই মোটামুটি যাবতীয় বিধায়কদের যে স্বাদ আহ্লাদ পূরণ করা সেই পূরণটা করতে হবে। কারণ ওই ইলিশ, পমফ্রেট মাছ, পার্শে মাছ, এই ঢালাও নেতাদের জন্য এপাং ওপাং ঝপাং কালচার, ওটাও বিজেপি এবার বন্ধ করছে। কিন্তু মাছ খাওয়া বন্ধ হবে না, মাংস খাওয়াও বন্ধ হবে না। যে ধরনের খেতে চান, পড়তে চান, কথা বলতে চান বলবে, কিন্তু আরবি সংস্কৃতি, রামধনুকে রংধেনু বলে দেওয়া, এই আমার জামাইবাবুকে দুলাভাই বলতে হবে, এটার বিরুদ্ধেই তো এবার লড়াইটা ছিল। এবং লড়াইটা ছিল বাধ্যতামূলকভাবে এক দেশ এক আইনের। ঝন্টু বড়াইকের কাছে আমি যাব, কিন্তু তার আগে আইন সবার জন্য এক হতে হবে। আমি আমার পাড়ায় ভয়ে ভয়ে হেলমেট ভুলে গেছি বলে ভয়ে ভয়ে বাইক নিয়ে যাব, আর পার্ক সার্কাস বা গড়িয়ায়, খিদিরপুরে বিভিন্ন জায়গায় হেলমেট পরে কেউ যাবে না। ऐसा नहीं चलेगा। হেলমেট নিয়ে সার্জেন্টদের কড়া বার্তা কমিশনারদের, এবং কমিশনারদের স্পষ্ট নির্দেশিকা স্বরাষ্ট্র সচিবের। হেলমেট নিয়ে প্রত্যেককে বলা হয়েছে হেলমেট পরে বাইক চালাতে হবে। বিনা হেলমেটে বাংলায় বা কলকাতা শহরে ঘুরলে ফাইন করতেই হবে, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে। এবং এটা আমি অনুরোধ করছি বিজেপির রাষ্ট্রবাদী যারা রয়েছেন তারাও যদি মনে করেন আমি বিজেপি বলে আমি হেলমেট না পরে পার্ক সার্কাস দিয়ে যাব, খিদিরপুর দিয়ে যাব, মেটিয়াপুরুষ দিয়ে যাব, এন্টালি দিয়ে যাব, বালিগঞ্জ দিয়ে যাব, গড়িয়ার দিয়ে যাব না, কোনো রেয়াত নয়, কোনো এলাকায় ছাড় নয়, হেলমেট বাধ্যতামূলক। এবং তারপরেই আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিদের পাঠিয়েছিলাম। আমি সমাদৃতার একটি প্রতিবেদন দেখব, ম্যাসিভ হিড়িক পড়ে গেছে বিভিন্ন এলাকায়। আমি জানি না, মল্লিক বাজারের একটি দোকান, আমি চিনি না দোকান, কিন্তু মল্লিক বাজার বলে একটি এলাকা থেকে সমাদৃতা একটি ছবি পাঠিয়েছে। মল্লিক বাজার একেবারে আলিমুদ্দিন স্ট্রিটের সামনে। সমাদৃতা বা আমাদের প্রতিনিধিদের হয়তো মনে হয়েছে বামপন্থীরা হেলমেট পরে না, কিন্তু আলিমুদ্দিনের কাছাকাছি একটি হেলমেটের দোকান থেকে সমাদৃতা একটি প্রতিবেদন তুলে ধরেছে হেলমেটের বিক্রি নিয়ে। একবার দেখুন।
রাজ্য পুলিশের কড়া নির্দেশিকা, হেলমেট ছাড়া বেরোনো যাবে না এবং হেলমেট ছাড়া বেরোলেই তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাই আমরা চলে এসেছি পার্ক সার্কাসের 7 পয়েন্ট ক্রসিং এ, যেখানে আমরা দেখছি লাগাতার অনেক বাইক দেখতে পাচ্ছি, তবে দু একটা ছাড়া বেশিরভাগের মাথাতেই কিন্তু হেলমেট পরা অবস্থাতেই আমরা দেখতে পাচ্ছি। এতদিন পর্যন্ত যে ছবিটা একটু অন্যরকম ছিল, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে হেলমেট না পরে দিব্যি যাতায়াত করা হতো, সেই ছবিটা কিন্তু আজকে অনেকটাই কম দেখতে পাচ্ছি। এবারে এই কড়া নির্দেশিকা জারির পরে আপনারা কি করছেন হেলমেট ছাড়া বাইক দেখলে? আমরা উইদাউট হেলমেট প্রসিকিউশন আগেও করতাম, এখন আরও করছি। এখন এনফোর্সমেন্টটা একটু স্ট্রিক্ট আরও বেশি হয়েছে, বাট আগেও ছিল, এখনও আছে। এই পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এই এলাকাটা জুড়ে আপনারা মোটামুটি কিরকম দেখতে পাচ্ছেন যে হেলমেট ছাড়া লোকে যাচ্ছে, হেলমেট পরে লোকে যাচ্ছে, কিরকম ছবি দেখতে পাচ্ছেন? উইথ হেলমেট এখন অনেক ফিগার্সটা বেড়ে গেছে। উইথ হেলমেট এখন লোকেরা যারা প্লাই করতো না, যারা গলি থেকে বেরিয়ে পালাতো, এখন পড়ছে, অনেকটাই পড়ছে। আর যাদেরকে ধরা যাবে এরকম ক্ষেত্রে, সেদের ক্ষেত্রে কি করবেন আপনারা? হেলমেট ছাড়া যদি কাউকে পাওয়া যায়? আমরা প্রসিকিউশন করছি, চেষ্টা করছি ওদের ডকুমেন্টসগুলো আপনার ইম্পাউন্ড করা অথবা স্পট ফাইন করা, না দিলে পেপারস প্রপার ভেরিফিকেশন করে নাহলে থানায় জমা হচ্ছে গাড়িগুলো। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই জায়গাটা অর্থাৎ পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এ কিন্তু সরকার বদলের পর থেকে একটা অন্য ছবি দেখতে পাওয়া গিয়েছে। যারা এতদিন হেলমেট পরতো না তাদের মাথাতেও হেলমেট দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ছবিটা কলকাতা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ক্যামেরায় অতনুর সঙ্গে সমাদৃতা, রিপাবলিক বাংলা। ঝন্টু বড়াইকে আপনার কাছে আমি আসার আগে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে দিতে চাই। এই মুহূর্তে লাউড স্পিকার নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাও একটা খুব বড় ব্রেকিং নিউজ। লাউড স্পিকার কোনো ধর্মীয় স্থানে, সে যে ধর্মেরই হোক, কোনো ধর্মীয় স্থানে বিনা অনুমতিতে লাউড স্পিকার বা হঠাৎ করে লাউড স্পিকার বাজিয়ে দেওয়া, যত্রতত্র লাউড স্পিকার বাজানো, এটা এখন আর অ্যালাউ করা হবে না। বিনা অনুমতিতে লাউড স্পিকার বাজানো যাবে না পশ্চিমবঙ্গে, এবং এটা নিয়ে পুলিশদেরও নির্দেশিকা ইতিমধ্যে চলে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে বলেছেন কিছু কিছু জিনিস দেখতে, তার মধ্যে অন্যতম এই লাউড স্পিকার যত্রতত্র বাজানো, যত জোরে বাজানো। আমি ঝন্টু বড়াইকের কাছে যাব, বলুন ঝন্টুদা কি বলবেন? মানে অনেক চেঞ্জেস হচ্ছে, অনেক চলে 5 দিনের একটি সরকার ডেমোক্রেসির এই যে ডেমোস অর্থাৎ জনগণ এবং ক্রেসি অর্থাৎ জনগণের রুল, যে জনগণের একটা বড় অংশের জনগণকে উচ্ছৃঙ্খল করে দিয়েছিল বিগত সরকার, তার ফলে আইনের শাসন অর্থাৎ ডেমোক্রেসিটা পর্যবসিত হয়েছিল একটা গুন্ডা রাজত্বে, বিশৃঙ্খলায়, সেটাকে লাইনে আনিয়েছে 4 দিনের 5 দিনের একটি সরকার। কুর্নিশ তাদেরকে। এবার প্রশ্নটা হলো, তোমার এই সমস্ত চিত্র দেখে আমার কোনটা বলবো কোনটা না আমি কনফিউজ হয়ে যাচ্ছি। যেমন ধরো ধর্মের স্বাধীনতার প্রশ্ন, আমরা বারবার বলেছি যে ভারতবর্ষের এক্সিস্টিং আইন অন্তত দেখুন যে ধর্মের স্বাধীনতাটা ব্যক্তিগত। আপনার স্বাধীনতার স্পেয়ারটা আপনার নাক অবধি, নাকের পরে আপনাকে বুঝতে হবে বাকি অংশটা অন্যের একটা নাক, সেখান থেকে তার স্বাধীনতা। কেন আপনি এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নাম করে, রিচুয়ালসের নাম করে একটা সম্প্রদায়েরটাকে আরেকটা সম্প্রদায়ের বিব্রতির কারণ হয়ে দাঁড়াচ্ছেন? মহারাষ্ট্র, একাধিক রাজ্য, আমি বললে পরে অনেক বেলা হয়ে যাবে, একাধিক সুপ্রিম কোর্টেরও পর্যন্ত রায় আছে যে ধর্মীয় অনুষ্ঠানে শব্দের যে লিমিটেশন আমাদের, সেটাকে ভঙ্গ করে কাউকে ডিস্টার্ব করবেন না দয়া করে, এটা রাজ্যে মানা হতো না। দ্বিতীয়, একটু আগে সংখ্যালঘু নিয়ে মাননীয় মন্ত্রী বলছিলেন, আমি ওখানটা একটু তোমাকে এগিয়ে নিই। দেখো, আন্তর্জাতিক আইন এবং বর্তমানে ভারতবর্ষের 92 এর যে আইনটা 30 এবং 40 নম্বর, 29 এবং 30 নম্বর ধারায় যেখানে সংখ্যালঘু ডেফিনেশন এবং তাদের আইনি সুরক্ষার কথা বলা আছে, সেই এক্সিস্টিং আইন অনুযায়ী আমার মনে হয় সংখ্যালঘুর সংখ্যার ব্যাপক পরিবর্তন দরকার। কারণ বলা হচ্ছে 6% কম সংখ্যার ভাষাগত, জাতিগত এবং এথনিক এবং কালচারাল যে কোনো সম্প্রদায় কোনোভাবেই 6% বেশি হলে তারা সংখ্যালঘু হয় না। অর্থাৎ ভারতবর্ষের দ্বিতীয় সবচাইতে বেশি পপুলেশন মুসলিম সম্প্রদায়, ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় কারণে তারা কি করে সংখ্যালঘু হয় আমি জানি না। ঠিক, বরং এখানে আদিবাসী, পার্সি বা বৌদ্ধ, জৈন, এরা সংজ্ঞা ভারতের এক্সিস্টিং আইনে কিন্তু সংখ্যালঘু। দ্বিতীয়,
তুমি বলছো আমি তোমার চ্যানেলে বসে একাধিক অনুষ্ঠান করে বলেছি শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট সার্টিফিকেটের কি ভয়ানক জাল জোচ্চুরি, যে 2020 সালে লকডাউনের সময় আদিবাসীদের একাধিক সংস্থা মামলা করেছে, তার মধ্যে একাধিক জায়গায় আমি নিজে যুক্ত থেকেছি। পিএসসির যদি তোমাকে 400 পেজের রেজাল্টটা দেখাই 2020 সালের, দেখবে ব্যানার্জি, চক্রবর্তী, ভৌমিক, শিডিউল ট্রাইব মানে একটা অচলায়তন ছিল, সেই অচলায়তনটা অবশেষে বাঁধ ভেঙে দেওয়ার মতন অবশেষে বাঁধটা ভাঙলো এবং আরো অনেক কিছুতে বাঁধ ভাঙছে। আমি দর্শকদের শুধু একটা করে খবর আপনাদের দিয়ে যেতে চাই। চিংড়িহাটা নিয়ে আমি চিৎকার করে গেছিলাম। এই চিংড়িহাটার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন এবং গোটা দক্ষিণ চব্বিশ পরগনা দেখিয়ে দিয়েছে একদম রুবি, মানে চিংড়িহাটা এয়ারপোর্ট থেকে কেউ যদি ট্রেনে ওঠে দমদম বিমানবন্দর থেকে এবং সেই ট্রেনটা যদি একদম গড়িয়া অবধি যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা এমএলএ পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ, উন্নয়ন আটকে রাখবে, তোমার দল হাফিজ হয়ে যাবে। এবার গড়িয়া থেকে কেউ যদি জাস্ট প্ল্যাটফর্ম চেঞ্জ করে আরেকটা ট্রেন নিয়ে সোনারপুর অবধি যায়, একটা এমএলএ পাবে না তৃণমূল কংগ্রেসের। গোটা এলাকাতে যে রুটটা আটকে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রুটের গোটা এলাকাতে একটা এমএলএ নেই। চিংড়িয়াটা এমএলএ নেই, এপারে এমএলএ নেই, নিউ টাউনে এমএলএ নেই। ওই 350 মিটারের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন শুধুমাত্র নরেন্দ্র মোদীর নামে যেন ধন্য ধন্য রব না ওঠে। আর আজ সেই কাজও শুরু হয়ে গেল। কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় একে বলে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা, চিংড়িহাটার যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা নেব। কাজ শুরু হলো, অবশেষে মেট্রো কাজ শুরু করতে পারবে। চিংড়িহাটা মেট্রোর কাজ শুরু হচ্ছে 22 তারিখ। এটা খুব গুরুত্বপূর্ণ। 22 তারিখ রাত 8টা থেকে 25 তারিখ সকাল 8টা অবধি কাজ হবে। সেই সময় ট্রাফিক নিয়ন্ত্রণ হবে। 366 মিটারের কাজ এটা বন্ধ ছিল। এই 366 মিটারের এই যে এই টানেলের মতন যে টাওয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের মতন যে কাজটা, এই কাজটা যদি হয়ে যেত একদম সরাসরি নিউ টাউন থেকে কেউ মেট্রো চেপে গড়িয়া নেমে পড়তে পারতেন। এই যে বাসে করে যাওয়া, যারা আইটি সেক্টরে কাজ করে, সোনারপুর হোক বারুইপুর হোক, সেখান থেকে ট্রেনে করে আসবেন, ক্যানিং থেকে ট্রেনে করে আসবেন, গড়িয়াতে নামবেন, গড়িয়া থেকে কবি সুভাষ থেকে একটা মেট্রো ধরে একদম সোজা চিংড়িহাটা হয়ে সেক্টর 5। এই কাজ বন্ধ করে রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশেষে কাজটা হবে। শুধু যানজট নিয়ন্ত্রণ হবে এবং এটাও একবার আমি জানিয়ে দিতে চাই, সেই গ্রাফিক্সটা একবার আমি দেখাতে চাই, ঠিক কোন কোন জায়গাতে যান নিয়ন্ত্রণটা হবে এবং কবে কবে রাস্তাটায় যান নিয়ন্ত্রণ হবে, একবার সেটা দেখে নিন। 120 ঘন্টায় কেল্লাফতে হবে। 366 মিটারের কাজ 120 ঘন্টায় শেষ হবে। ভালো করে দেখে নিন। 15ই মে রাত 8টা থেকে 18ই মে সকাল 8টা চিংড়িহাটা ক্রসিংয়ে 2টি পিলারের এই কাজটা অবশেষে তৈরি হবে। এই যে ওপরে দেখছেন সেই পিলারের কাজ। 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত বসানো হবে 2টি পিলার। এবং মাথায় রাখুন, এগুলো কিন্তু তখন রাস্তার ডাইভারশন হবে, সেই রাস্তাটাও একদম পাশের রাস্তা। চিংড়িহাটা মেট্রোর এই 366 মিটারের কাজ এবং পাশাপাশি আরেকটা ব্রেকিং আমি নিয়ে নিতে চাই, আরেকটা ব্রেকিং নেব। যেগুলো বন্ধ ছিল এবার নতুন সরকারের আমলে অনেক কিছু বদলাচ্ছে এবং এবার সেই ব্রেকিং নিউজটা আমি নিয়ে নেব। এর পরবর্তী ব্রেকিং নিউজ বিল্ডিং প্ল্যান নিয়ে। বিল্ডিং প্ল্যানের যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটাও দিয়ে দিতে চাই। বিল্ডিং প্ল্যান না থাকলে কেটে দেওয়া হবে জল এবং বিদ্যুতের লাইন, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা মাথায় রাখুন। অবৈধ নির্মাণ যারা করছেন, মাথায় হাত পড়ার অবস্থা। অরিন্দম দা, মাথায় হাত পড়ার অবস্থা। অনুমোদনহীন অবৈধ নির্মাণ যারা করছেন, জল এবং বিদ্যুতের লাইন যেগুলো ফিরহাদ হাকিম দিয়েছে, কলকাতা কর্পোরেশনের এলাকায় এই কাজ শুরু হলে ফিরহাদ হাকিমকে তো মানে মানুষজন এবার প্রশ্ন করতে শুরু করে দেবে যে করলেন কি করে দাদা, আমাদের তো পথে বসিয়ে দিলেন। কলকাতা কর্পোরেশন শুধু নয়, শিলিগুড়ি কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন, ব্যারাকপুর কর্পোরেশন, 72টা মিউনিসিপ্যালিটিতে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে এক অসাধারণ জিনিস হয়েছে। বলা হয়েছে প্রমোটারকে ডাকা যাবে না, যে বাড়ি আছে সেই যদি বানিয়ে নেয়, মানে ঘুরিয়ে প্রমোটারকে ঢোকানো। 1.5 তলা বাড়ির পিলারে 4 তলা উঠে গেছে। এটা শুধু হিন্দু মুসলমান জায়গা বলে না, সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গাকে। যেমন কালকে একজনের সাক্ষাৎকার দেখছিলাম যে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী 70 জন কাউন্সিলরের কাছ থেকে ফুল নিতেন আর কি, গান্ধীজির ফুল। ঠিক তেমনিভাবে এই মিউনিসিপ্যাল কাউন্সিলররা
সমস্ত বিল্ডিং করে নিকাশি বন্ধ করেছেন, জলাজমি ভরাট করেছেন, এবং এই যে সরকার এগুলোকে বলে বুলডোজিং। বুলডোজিং মানে শুধু জেসিবি নয়, বুলডোজিং মানে ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া। ঠিক, এবং অরিন্দম দা, আমার যেহেতু একেবারে সময়টা শেষ, সব লাস্টে বলছি বুলডোজিং দুটো আরো আসছে, একটা ওএমআর বেরিয়েছে, আরো 3টে ওএমআর না হেলথ ডিপার্টমেন্টেও আসছে, এবং হেলথ ডিপার্টমেন্টের সেই ব্রেকিংটাও আমি একবার নিয়ে নিতে চাই। এবার হেলথ ডিপার্টমেন্টে হ্যাঁ এই কথাটা বলে দেওয়াটাও উচিত নয়। সারপ্রাইজ ভিজিট, কলকাতার সব সরকারি হাসপাতালে নজরদারি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সারপ্রাইজ ভিজিট করুন, স্বাস্থ্য ভবনে বসে নজরদারি ছড়ি ঘোরাবেন না। ডিএইচএস থেকে সিওমই অবধি প্রত্যেককে নির্দেশ, প্রত্যেকটা দিন ধরে ধরে হাসপাতালে যান, প্রয়োজনে মুখ্যমন্ত্রীও সারপ্রাইজ ভিজিট দেবেন, তার জন্য প্রস্তুত থাকুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এখনো স্বাস্থ্যমন্ত্রী বাংলায় কে তার ডিটেল আমরা পাইনি, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন। সূত্রের খবর, হেলথ সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেক সেক্রেটারিকে বলা হয়েছে স্বাস্থ্য ভবনে যারা বসে রয়েছে তারাও যে ধোয়া তুলসী পাতা এমনটা নয়, এবং তারা ঠান্ডা ঘরে বসে কোন হাসপাতালে ইঁদুর কামড়াচ্ছে, কোন হাসপাতালে দালাল রাজ চলছে এটা ঠিক করতে বা এটা বন্ধ করতে পারবে না। এবং প্রয়োজনে যেভাবে শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি কোচবিহার থেকে একদম গাড়ি নিয়ে চলে আসছেন গোসাবাতে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েও হাসপাতালে সারপ্রাইজ ভিজিট দেবেন বলে নিজে সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটা শুভেন্দু অধিকারীকে আমরা সাংবাদিক হিসেবে যতটা চিনি, শুভেন্দু অধিকারী কিন্তু 10টা 5টার কাজ করেন না। হয়তো মনে হলো তার কিন্তু মানে ইট পলিটিক্স, ড্রিঙ্ক পলিটিক্স, স্লিপ পলিটিক্স, রাইট পলিটিক্স, টক পলিটিক্স। তার হঠাৎ মনে হলো খাবার পরে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার অল অ্যালার্ট গাড়িগুলোকে নিয়ে ঢুকে পড়ি পাশের যে সরকারি হাসপাতাল, যে সরকারি হাসপাতালটা এত ঢাকঢোল পিটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন, দেখি কি অবস্থা ওখানে। এটা কিন্তু করতে পারেন, এটাতে লাভের লাভ কি হবে আমি জানি না, কিন্তু শুরুটা এভাবেই হোক। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।